Guys, so Usman Dembele has become the Ballon d'Or winner, guys. এত সুন্দর একটা সিজন যাওয়ার পরে যেখানে কিনা আমরা অনেক রকম প্লেয়ার দেখছি, রাফিনাকে দেখছি, ইয়ামালকে দেখছি ভালো পারফরমেন্স প্রদর্শন করার পরে, বাট এট দি এন্ড পিএসজি যেখানে চ্যাম্পিয়ন্স কিনে নেয় এবং ডেম্বলের ফেভারিটিজমটা বেড়েছে চ্যাম্পিয়ন ব্যালন ড'র জেতার দিক থেকে, আর যা কিনা ডিজার্ভও ছিল কি সে ব্যালন ড'র জিতছে। আমি এটা কোনোদিন ভাবি নাই কি এট দি এন্ড ডেম্বেলে ব্যালন ড'র জিতবে। আই মিন স্পেশালি এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ডের আগে যাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছিলাম কি মেসি এবং রোনাল্ডোর পরে এমবাপ্পে এবং হল্যান্ডই এই এরাটা কন্ট্রোল করবে, তারাই ব্যালন ড'রটা কন্ট্রোল করবে, বাট নেভার এক্সপেক্টেড কি প্রথমেই ব্যালন ড'র নেবে হচ্ছে আপনার উসমান ডেম্বেলে এমবাপ্পের আগে এবং আর্লিং হল্যান্ডের আগে। আর্লিং হল্যান্ডের জার্নিটাও খুবই একটা ইন্সপিরেশনাল জার্নির মতো একটা জার্নি ছিল, কারণ 2016-17 সময় যখন সে ডটমন্ডে থেকে আস্তে আস্তে ব্রেকআউট করা শুরু করে, তখন তার উপর পুরো বিশ্বের নজর ছিল, পুরো বিশ্ব তার উপর একটা নজর বানিয়ে রাখছিল কি সে ফিউচারে বড় কিছু করবে, আর তার মধ্যে সে পোটেনশিয়ালটা ছিল কি ব্যালন ড'র জেতার। বাট যখন সে বার্সেলোনা জয়েন করে আলটিমেটলি সেই ইনজুরির কারণে তার ডাউনফলটা শুরু হয়ে যায় এবং সে সেই পোটেনশিয়াল আর রিস্ক করতে পারে না। তার ফ্যানের উপর ফ্যানের যে এক্সপেকটেশন ছিল বার্সেলোনার ফ্যানের, সেই এক্সপেকটেশনকে সে মিট করতে পারে না, ইনজুরির পর ইনজুরি, ইনজুরির পর ইনজুরি। বাট যখন পিএসজি অফার করে, সে একটা চান্স পায় কি তার ক্যারিয়ারকে নিউ করে শুরু করার, রিভাইভ করার। সো আলটিমেটলি সেই স্টেপটা নেয় এবং বার্সেলোনা ছেড়ে দেওয়ার পরে লুইস এনরিকে তাকে নিজের হাতে নিয়ে নেয় এবং আলটিমেটলি আজকে আমরা দেখতেই পাচ্ছি কি সে ডেম্বেলেকে কি করেছে এবং কত সুন্দরভাবে ডেম্বেলে তার ব্যালন ড'র নিয়েছে প্রথমবারের মতো। একটা ইমোশনাল জার্নি এটা, ঠিক আছে। ব্যালন ড'রটাকে ডিজার্ভ ছিল, অফকোর্স ব্যালন ড'র ডিজার্ভ ছিল, কারণ বর্তমানে সে এই সিজনে যে লেভেল অ্যাচিভমেন্ট গুলো করেছে, সে পিএসজিকে তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রোল পালন করছে। তারও আরো লিগ জিতে দিয়েছে, যা কিনা প্রত্যেকবার জিতে আসে, বাট লিগ জিতে দিয়েছে। আরো নিজের লিগের মধ্যে দুইটা কাপ জিতে দিয়েছে। সো কোয়াড্রিপল জিতেছে সেটা তারা এট দি এন্ড। সো এট দি এন্ড সে ডিজার্ভ করতো কি ব্যালন ড'রটা নেওয়ার, যেটা কিনা সে নিয়েছে। ডিসপাইট আমি একজন বার্সেলোনা ফ্যান, বাট আমি স্টিল ডেম্বেলের জন্য হ্যাপি, কারণ এটা খুবই একটা ডিজার্ভ ব্যালন ড'র ছিল। সেখানে যদি লামিন ইয়ামালও যদি ব্যালন ড'র নিত, তাও তেমন আমার কোনো প্রশ্ন ছিল না, কারণ স্টিল লামিন ইয়ামালও ডিজার্ভ করতো, যদি রাফিনা নিত তাও সমস্যা নেই, রাফিনাও ডিজার্ভ করতো। এরকম একটা সিজন ছিল তিনজনারই, কি কেউ যদি জিততো কোনো সমস্যা ছিল না, কারণ তিনজনের খুবই ভালো একটা সিজন তারা তিনজনে ইন্ডিভিজুয়ালি প্রদর্শন করেছে। যেমন বার্সেলোনার দিকে তারা 3টা ট্রফি জিতছে, ট্রেবল জিতছে, ডোমেস্টিক ট্রেবল, কিন্তু অন্যদিকে পিএসজি কোয়াড্রুপল জিতছে। সো এখানে কিছু বলার নেই। আর ব্যালন ডি'র সেরেমনি নিয়ে যদি পজিটিভ কিছু বলতেই হয়, এটাই ছিল পজিটিভ। পজিটিভ কিছু বলার আর নেই, কারণ এরপরে থেকে আমি যা বলবো ব্যালন ডি'র নিয়ে সবই নেগেটিভের মধ্যেই হবে, কারণ এই বছরের ব্যালন ডি'টা এত কন্ট্রোভার্সিয়াল এবং খুবই মিসলিডিং টাইপের একটা ব্যালন ডি সিজন ছিল এটা। কারণ সবাই বলবে ঠিক আছে কি লেভেল এরকম র্যাঙ্কিং হয়েছে, শিট লেভেলের র্যাঙ্কিং ছিল এটা এক প্রকার, ঠিক আছে। আর যেহেতু আমরা নেগেটিভ নিয়ে কথা বলবো, তো আমাদের যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে, কারণ সেখানে আমরা কথা বলবো নেগেটিভ নিয়ে এই ব্যালন ডি'রের। ভিডিও সেকেন্ড টাইম রেকর্ড করছি, কারণ ফার্স্ট টাইমে ভিডিও রেকর্ড হয় নাই। সো আমি এখন ভিডিওটা একটু শর্ট করে দিব, কারণ তখন আমি কম্পিউটার স্ক্রিনে যে ভিডিও রেকর্ডিং করেছিলাম, আমার ফেস ক্যামেরা ভিডিও রেকর্ড হয়নি। সো আবার করা লাগছে। সো আমরা যদি র্যাঙ্কিং এর কথা বলি, সেটা হচ্ছে র্যাঙ্কিং ছিল অনেক একটা মিস ক্যালকুলেটেড একটা র্যাঙ্কিং, খুবই খারাপ ইনকনসিস্টেন্ট একটা র্যাঙ্কিং, যা কিনা আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেটা হচ্ছে এরকম একটা র্যাঙ্কিং ছিল টোটাল ম্যাচে। প্রথমে আমাদের ওসমান ডেম্বেলে ছিল, সেকেন্ডে লামিন ইয়ামাল, থার্ডে ছিল ভিটিনা, ফোর্থে মোহাম্মদ সালাহ এবং ফিফথে রাফিনিয়া। আর যা কিনা এই গতকালকের ওয়ান অফ দ্য বিগেস্ট শক কি রাফিনিয়া ফিফথ কেমন হয়, যা কিনা আমরা পোডিয়ামে দেখছিলাম রাফিনিয়াকে, আমরা এক্সপেক্ট করেছিলাম কি রাফিনিয়া সেকেন্ড থার্ড নাই ফার্স্ট তো হবে অ্যাটলিস্ট, বাট এট দি এন্ড সে ফিনিশ করে কোথায় ফিফথে, ফোর্থেও ফিনিশ করে না, তার উপর ফিনিশ করে কে মোহাম্মদ সালাহ। ব্যালন ডি'র দেওয়া হয় কিসের উপরে? ব্যালন ডি'র দেওয়া হয় একটা সিজনে কিভাবে পারফর্ম করা হয়, কিভাবে কিরকম কনসিস্টেন্ট আপনি পারফর্ম করছেন তার উপরে, আপনি কিরকম ট্রফি জিতেছেন তার উপরে। মোহাম্মদ সাল্লাহ কনসিস্টেন্ট পারফর্ম করে, বাট ট্রফির দিক থেকে সে রাফিনা থেকে অনেকখানি পিছিয়ে আছে, রাইট? সো রাফিনা কিভাবে ফোর্থ হয়, রাফিনা কিভাবে ফোর্থ বলে, কারণ রাফিনা কিভাবে ফিফথ হয় এবং মোহাম্মদ সাল্লাহ ফোর্থ হয়? মোহাম্মদ সাল্লাহ এখানে যদিও ভালো পারফর্ম করেছে, মোহাম্মদ সাল্লাহ অনেক খারাপ পারফর্ম করে নেয় তা না, সে নিজের বলবো তার ক্যারিয়ারের সব থেকে বেস্ট ফর্মে ছিল লাস্ট সিজন, বাট রাফিনার সামনে সে অত ভালো ফর্মে ছিল না। সেই রাফিনা কিনা, যে রাফিনার আমরা কথা বলছি, সেই রাফিনা লাস্ট সিজন চ্যাম্পিয়ন্স লিগের সকল রেকর্ড ব্রেক করছে, চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার ছিল সে, সে অনেক ভালো পারফর্ম করেছে, সে আপনার বাইরের এগেন্স্টে হ্যাটট্রিক করেছে, সে বেনফিকা এগেন্স্টে উইনার মেরেছে, লালিগার মধ্যে রিয়াল মাদ্রিদ এগেন্স্টে ব্রেস স্কোর করছে, বাট এট দি এন্ড তাকে আমরা ফিফথ পজিশনে দিচ্ছি। এটা খুবই মারার মতো একটা পজিশন না রাফিনার জন্য। রাফিনার পয়েন্টকে যদি আমরা ধরে কথা বলি, উসমান ডেম্বেলে ব্যালন ড'র কেন পেয়েছে? অফকোর্স সে ভালো পারফর্ম করেছে, ডিজার্ভ করতো, তার কোয়াড্রুপল জিতেছে, আর কোয়াড্রুপলের মধ্যে পড়ে কি চ্যাম্পিয়ন্স লিগ,
আর তার স্ট্যাটও ভালো স্ট্যাট ছিল। কিন্তু আমরা যদি একটু কম্পেয়ার করি সেটা রাফিনার সঙ্গে, রাফিনার ডেম্বেলের স্ট্যাট কিন্তু অলমোস্ট সেম। বাট ব্যালন্ডর এখানে উসমান ডেম্বেলেকে কেন দেওয়া হয়েছে? কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজির সঙ্গে, আর যে পিএসজি কিনা তার আগে কোনোদিন চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই। সেম জিনিসটাকে হিসাব করে রাফিনাকে 5th এবং উসমান ডেম্বেলেকে একে দেওয়া হয়েছে। বাট যদি আপনি দেখেন এখানে উসমান ডেম্বেলেকে একে কেন দেওয়া হয়েছে? কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এখানে তার ট্রফি, এখানে তার ট্রফি কাউন্টটা বেশি। বাট সেই জিনিস অনুযায়ী যদি আপনি ধরেন, মোহাম্মদ সালাহ তো ট্রফি কাউন্ট বেশি না, যদিও মোহাম্মদ সালাহ স্ট্যাট সিমিলার টাইপ অফ থাকুক, বাট তার ট্রফি কালেকশন তো তেমন বেশি ছিল না। সো রাফিনিয়া তো মোহাম্মদ সালাহ নিচে থাকা তো ডিজার্ভ করতো না, সে তার উপরে থাকাই ডিজার্ভ করতো, যাকে না এখানে হয় নাই। সো এটাও একটা, এটা বলি কেন আরো অনেক ইনকনসিস্টেন্সি আছে এই ইসের মধ্যে। তারপরে আছে আপনার আরো কয়েকটা প্লেয়ার, সাথে আছে এমবাপ্পে। 8 নম্বরে যেটা আছে আরেকটি কন্ট্রোভার্সিয়াল জিনিস, সেটা হচ্ছে আপনার কোল পালমার। 8 নম্বরে কোল পালমার মানে থাকা কোনো অ্যাঙ্গেলে ডিজার্ভ করে না, স্পেশালি যখন আপনার 11 নম্বরে পেড্রিকে দিয়েছেন। আই মিন পেড্রি 11 হয়ে কোল পালমার 7 বলে, কারণ 8 কেমনে হয়? যেখানে কিনা কোল পালমার লাস্ট সিজনে টোটাল অ্যাজ এ ক্যাম হওয়া সত্ত্বেও লাস্ট সিজনে 9 মাস উইদাউট গোল ছিল, এবং পেড্রি ছিল যে কিনা প্রতি সিজন 100% দিয়ে অলওয়েজ পারফর্ম করে আসছে। আমি তার স্ট্যাটস স্ক্রিনে দিয়ে দেবো, এত ভালো পারফর্ম করে আসছে আপনার আপনার পেড্রি। কিন্তু সেখানে কোল পালমার জিতে যায় হলো আপনার, কোল পালমার হলো তার টপ করে যায় পেড্রির উপরে এবং 8 নম্বর ফিনিশ করে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনার ভিনিসিয়াস লেভানডস্কির উপরে 16 ফিনিশ করে এবং লেভানডস্কি 17 ফিনিশ করে। আর এটা তো আমি বলবো কোনো এজেন্ডাও না এরকম একটা জিনিস। এখানে লাস্ট সিজন যদি আপনি দেখেন লেভানডস্কি স্ট্যাট যদি আমি দেখাই, লেভানডস্কি স্ট্যাট, সে লেভানডস্কি অলমোস্ট 45টা জিএ করেছে, জিএ টোটাল করেছে 45টা এবং 42 তার গোল ছিল। অন্যদিকে ভিনিসিয়াসের গোল আর অ্যাসিস্ট মিলে টোটাল 41 জিএ, অর্থাৎ ভিনিসিয়াসের টোটাল জিএ লেভানডস্কির গোলের থেকেও কম। কিন্তু সেখানে ভিনিসিয়াস লেভানডস্কির উপরে ফিনিশ করেছে। আপনারাই বলেন কি লাস্ট সিজন ভিনিসিয়াস এমন কি লেভেলে পারফর্ম করেছে কি সে ফিফথ, বলি কেন, সে লেভানডস্কির উপরে ফিনিশ করবে? লাস্ট সিজন এমন ভিনিসিয়াস কি করেছে? কোনো ট্রফিও জিতে নাই সে, কিন্তু অন্যদিকে লেভানডস্কি 3টা ট্রফি জিতছে, বাট তাও সে ফিনিশ করে কোথায়? লেভানডস্কির কোনো ভিনির নিচে, যা কিনা মারার মতো না। তারপর কথা যদি বলি পেড্রির, আমি এক্সপেক্ট করছিলাম কি পেড্রি ন্যূনতম হলেও টপ 5 হবে, যদি টপ 5 না হয় টপ 10 তো হবে, বাট 11 হবে আমি এটা এক্সপেক্ট করি নাই। আমার কাছে পেড্রি ছিল অ্যাজ এ ব্যালেন্ডার কন্টেন্ডার হিসেবে দেখছিলাম কি পেড্রির কাছে একটা চান্স আছে, স্পেশালি লাস্ট ইয়ার যখন রদ্রি জিতেছিল। বাট এই সিজন আমরা দেখি পেড্রিকে 11। আর এই জিনিসটা কিন্তু খুবই মানে কি বলবো অদ্ভুত একটা জিনিস কি পেড্রি 11 কেমনে ফিনিশ করলো, যেখানে কিনা ভিটিনা 3rd ফিনিশ করেছে। ভিটিনা 3rd ফিনিশ কেন করেছে? কারণ সে চ্যাম্পিয়ন লিগ জিতছে এবং সে হলো কনসিস্টেন্ট ছিল। বাট অন্যদিকে পেড্রি আপনার হলো চ্যাম্পিয়ন লিগ জিতে নাই, বাট সেও তো কনসিস্টেন্ট ছিল, রাইট? সে কেন জিত না? আপনার হলো কেন আপনার টপ 5 ফিনিশ করতে পারলো না? কারণ এখানে আপনার রিল কাটা হয় নাই। আর যেহেতু যেহেতু এটা লালিগায় তেমন হলো আপনার মিডিয়া প্রথমে এইভাবে প্লেয়ারদের দেখবে নাকি, ও এই প্লেয়ারটি খেলে আসছে, চলো আজকে বার্সেলোনাটা ম্যাচ আছে, আমরা চলো আজকে ভ্যালেন্সিয়া আজকে মায়োরকার ম্যাচগুলো দেখে ফেলা দিই বার্সেলোনার সঙ্গে, আমরা প্লেয়ারগুলো জানতে পারবো। মিডিয়া হাউস কিন্তু এভাবে দেখবে না। মিডিয়া হাউস দেখবে কিভাবে? কোনো বড় গেম আসলে। বড় গেম কখন আসবে? চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অথবা আল ক্লাসিকো টাইপ অফ ম্যাচ। আর এরকম ম্যাচেও কিন্তু তাদের ফোকাস এরকম মিডফিল্ডারদের উপর থাকে না। ফোকাস কাদের উপর থাকে? ফোকাস থাকে হলো আপনার আপনার যারা গোল করছে তাদের উপর। যেমন লামিন ইয়ামাল যখন গোল করে তার ওর নাম চলে আসে, রাফিনা যখন নাম আসে তখন তার নাম চলে আসে। লাস্ট সিজন ভিতিনাও কিন্তু তেমন ওই লেভেলে গোল স্কোর করে নাই, বাট তখন তার নাম কেন আসছিল? কারণ সে চ্যাম্পিয়ন লিগ জিতছে। আর যেহেতু সে চ্যাম্পিয়ন্স গুলো জিতছে, মিডিয়াটা নজর যাবে কি ও এখানে পিএস একটা প্লেয়ার আছে, একটা মিডফিল্ডার, ভালো মিডফিল্ডার আছে, সো তাকে আমরা দিয়ে দিই, সে আমরা 3rd পজিশনে দিয়ে দিই। আর এই জিনিসটাকে যদি আমরা কাউন্টারের উপর কথা বলি, এখানে আছে আপনার হলো তারই ওই ভিটিনিয়ারই মিডফিল্ড পার্টনার জন নেভেস এবং ফাবিয়ান রুইস, যারা কিনা যথাক্রমে 19 এবং 24 ফিনিশ করেছে, যা কিনা অ্যাজ এ পিএসজি থেকে আপনি মানতে পারবেন না। কারণ পিএসজিও কিন্তু কারণ ফাবিয়ান রুইস এবং জোয়াও নেভেসও কিন্তু পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ উইনার টিমেরই পার্ট। আর যদি ভিটিনা 3rd ফিনিশ করতে পারে, ফাবিয়ান রুইস এবং জোয়াও নেভেস এমন কি দোষ করলো? তার টপ 10ও তেমন, তার টপ 15 এর মধ্যেও আসতে পারে নাই। আই মিন এটা খুবই ইনকনসিস্টেন্ট একটা জিনিস। তারপরে ডেকল্যান রাইসের একটা আছে, সেটা হচ্ছে ডেকল্যান 27 ফিনিশ করেছে ওভার মাইকেল ওলিসে। মাইকেল ওলিসে লাস্ট সিজন যদি আমি বলেন বুন্ডেসলিগার বেস্ট উইঙ্গার ছিল, আর বায়ার্ন মিউনিখের যদি বেস্ট না হয় ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল। আই মিন ওটা তার ব্রেকআউট সিজন ছিল বা ডেবিউ সিজন ছিল বায়ার্ন মিউনিখের জন্য, কিন্তু সেই সিজনে সে 22 গোল 22 অ্যাসিস্ট এরকম অ্যারাউন্ড 20-এর উপরে এরকম স্ট্যাট করেছিল। বাট তাও সে
30 ফিনিশ করে 30টা প্লেয়ারের মধ্যে, আর যেখানে কিনা আপনার ডেকল্যান রাইস 27 ফিনিশ করে। আর ডেকল্যান রাইস এখানে 27 ফিনিশ কেন করেছিল? কারণ সে লাস্ট সিজন রিয়াল মাদ্রিদ এগেইনস্টে দুটো ফ্রি কিক স্কোর করেছিল। আর যেহেতু সে দুটো ফ্রি কিক স্কোর করেছিল চ্যাম্পিয়ন লিগের মধ্যে, সবার নজর যায় ও আচ্ছা এই প্লেয়ারটা আছে, গোল করেছিল, দুটো ফ্রি কিক গোল করেছিল, যখন ভোট দেবো এর নাম আমরা দিয়ে দিব। এই জন্যই ডেকল্যান রাইস ইসের উপরে চলে যায়, আপনার মাইকেল অলিসের উপরে চলে যায়। আর মাইকেল অলিসে নিয়ে যদি কথা বলি, সেম জিনিস আবার মাইকেল অলিসে ভিনিসিয়াসের ক্ষেত্রে হয়। লাস্ট সিজন ভিনিসিয়াস কিন্তু কোনো ট্রফি জিতি নাই, এবং তার স্ট্যাটও তেমন ভালো স্ট্যাট ছিল না। এবং ভালো স্ট্যাট ছিল না বলতে কি, ওলিসের থেকে ভালো স্ট্যাট ছিল না, কারণ ওলিসের ভালো স্ট্যাট ছিল এবং ওলিসের ট্রফিও জিতেছে, সে বুন্ডেসলিগা জিতেছে। আমি অন্য যত সময় ডিবি পোকাল জিতেছে কি জিতে না আমার তো খেয়াল নেই, বাট বুন্ডেসলিগা তো জিতেছে। তাহলে এটা দ্বারা কি বোঝানো কি হচ্ছে কি কোন জিরো লা লিগা হলো আপনার একটা বুন্ডেসলিগা থেকে বেটার, তার জন্য আমরা ভিনিসিয়াসকে আমরা 16তে ফিনিশ করিয়েছি। আই মিন এই জিনিসটা কেমন অদ্ভুত হয়ে যায় না? কি আপনারা যদি বেস্ট প্লেয়ারকেই দেওয়ার কথা বলেন, বেস্ট প্লেয়ার কারা হয়? যারা পুরো সিজন ভালো পারফর্ম করে আসছে, তাদের টিমকে ট্রফি জিতে পারছে। ভিনিসিয়াস তেমন কিছু করছিল না লাস্ট সিজন, রাইট? ওলিসে কেমনে থার্ড ফিনিশ করে আমি এখন এই জিনিসটা বুঝি না। এই ক্ষেত্রে কি ওলিসে 30 নাম্বার পজিশনে কেমনে ফিনিশ করে? সে ইজিলি টপ 20 স্পট ডিজার্ভ করতো যদি টপ 10 না হতো, কারণ টপ 10 অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। এই ভিনিসিয়াস নিয়ে যদি একটা স্টোরি বলে, এই ব্যালন ডোরের রেজাল্ট পাওয়ার পরে আমি আমার একটা ফ্রেন্ডকে, যে কিনা রিল দেখে ফুটবল দেখে, রিয়াল মাদ্রিদ ফ্যান, সে আমি বলছি না রিয়াল মাদ্রিদ ফ্যান ফুটবল রিল দেখে সে দেখে, আমি তাকে বলছি কি ভিনিসিয়াস আপনার লেভানডস্কির উপরে ফিনিশ করতে, সেও বিশ্বাস করেনি। আপনারা যদি কোনো মাদ্রিদ ফ্যান থাকেন তাকে জিজ্ঞেস করেন, সেও কিন্তু বিশ্বাস করবে না কি ভিনিসিয়াস লাস্ট এমন কি করছে ভাই, কি লেভানডস্কির উপরে ফিনিশ করছে, যেখানে লেভানডস্কি লাস্ট সিজনের সেকেন্ড টপ স্কোরার ছিল এবং ভালো কম্পিটিশনে দিয়েছিল পুরো ইসের মধ্যে বার্সেলোনার হয়ে। বাট আলটিমেটলি সেও বিশ্বাস করে না কি ভিনিসিয়াস ফিনিশ করছে আপনার লেভানডস্কির উপরে। এমন অবস্থায় বর্তমানে ব্যালন ডিওরের এত নাজেহাল অবস্থা ব্যালন ডিওরের আপনার র্যাঙ্কিং এর। আর প্রশ্ন হলো এরকম কেন হয়? এরকম হয় কারণ এই ব্যালন ডিওরের ভোটগুলো মিডিয়া হাউস দিয়ে থাকে। আর মিডিয়া হাউসের তো খেলা দেখা ছাড়া আর কোনো কাজ নেই, তারা কিছুই সারাদিন খেলাই দেখবে, তো তাদেরও কাজ থাকে, দ্যাটস ওয়াই তারা সবসময় খেলা দেখতে পারে না। আর যেহেতু তারা খেলা দেখে না, তারা খুবই সিলেক্টিভ ম্যাচগুলো দেখে, বড় বড় ম্যাচগুলো দেখে, যেমন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো দেখে। আর এই জিনিসটাই যদি আপনার কাজ করে কোল পালমারের দেখে, লাস্ট সিজন কিন্তু কোল পালমার কোনো ভালো পারফরমেন্স করে নাই তেমন। সে লাস্ট সিজন তার 9 মাস গোল্ড ড্রাউট ছিল, বাট যখন সে পারফর্ম করে সেটা হচ্ছে আপনার ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে, আর যখন কিনা পুরো মিডিয়া হাউসের নজর ছিল ক্লাব ওয়ার্ল্ড কাপের দিকে। আর সেই ম্যাচে কোল পালমার ব্রেস কোর্স করে, আর তার জন্যই কোল পালমারের একটা নাম হয়ে যায়, এই প্লেয়ার গোল করেছে 2টা ফাইনালে, এর নাম আমরা দিব। আর এই কারণেই পেড্রির নাম ওইভাবে ফুটে ওঠে না। কারণ আর পেড্রির নাম ফুটে ওঠে না কারণ পেড্রি হলো আপনার ওইভাবে মোমেন্টে শাইন করা প্লেয়ার না, সে অলওয়েজ শাইনই করে। যদি আপনি তাকে খেলা দেখে থাকেন, যদি আই টেস্ট করে খেলা দেখেন, পেড্রি অলওয়েজ দ্য বেস্ট প্লেয়ার। এখানে কোনো ডাউটই হবে না কি কোল পালমার পেড্রির উপরে যা ডিজার্ভ করে না, স্বাভাবিক বিষয় করে না, এটা সবাই জানে। আপনি কোনো মাদ্রিদ ফ্যানকে জিজ্ঞেস করবেন, সে বলে দেবে কি না কোল পালমার আর্ট ডিজার্ভ করে না। আর শুধু মিডিয়া না এই জিনিসটা আপনার হলো ফ্রান্স ফুটবলও করে থাকে। কারণ কন্ট্রোভার্সি না ছাড়া এখন বর্তমানে কিছু চলে না, কন্ট্রোভার্সির প্রয়োজন হয়। নেগেটিভ মার্কেটিং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এই জিনিসটাই কাজ করেছে এই ক্ষেত্রেও। যদি ব্যালন ড'র দেওয়ার 2 দিন আগে থেকেই বলে দিত কি ডেম্বেলে ব্যালন ড'র জিতবে, কেউ ভাও দিত না কি হ্যাঁ জিতবে, স্বাভাবিক বিষয়। লামিন ইয়ামাল জিতছে না, কেউ জিতছে না, ডেম্বেলে জিতছে, ডিজার্ভ করে সে। কিন্তু এরকম রুমার ছড়ানো হয় কি লামিন ইয়ামাল জিতবে বা এই প্লেয়ার জেতার চান্স বাড়বে, ইন্টারেস্ট বাড়বে ব্যালন ড'র দেখার, যা কিনা এই বছর হয়েছে, আগের বছর হয়েছিল। কারণ এই ব্যালন ড'র দেওয়ার 2 দিন আগে থেকে হঠাৎ করে মিডিয়া বলতে থাকে কি লামিন ইয়ামাল ব্যালন ড'রের চান্স বেড়ে যাচ্ছে। আমরা যদিও জানতাম কি ডেম্বেলের চান্স সব থেকে বেশি, বাট স্টিল এই মিডিয়ার গুলো হাইপ দিয়ে দেয়, আর আলটিমেটলি হাইপ কাজও করে। আর যদি নেগেটিভ মার্কেটিং আর র্যাঙ্কিং আরেকটি কথা বলি, তাহলে র্যাঙ্কিং যদি একদম সুনির্দিষ্ট ভালোভাবে হয়, পরবর্তীতে এর কথা হবেই না। মেবি আমি এই ভিডিওটা এই র্যান্ট করা নিয়ে বানাবো না, বাট স্টিল বানাচ্ছি কেন, কারণ র্যাঙ্কিং ভালো হয়নি। এটা কিন্তু ফ্রান্স ফুটবলের একটা চাল হতে পারে, রাইট? কি তারা এভাবে করবে যাতে অন্যান্য মানুষজন, যাতে ব্যালন ডিওরের একটা হাইপ থাকে। কিছু মাস আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এইটা নিয়ে কথা বলেছিল কি ব্যালন ডিওরের এখন ক্রেডিবিলিটি নেই, ব্যালন ডিওর একটা পিআর গেম হয়ে গেছে, যার পিআর ভালো ব্যালন ডিওর সেই জিতবে। আই মিন এট দিস পয়েন্ট আপনি এমন একটা প্লেয়ার যে কিনা তেমন কোনো সিজন ভালো প্রদর্শন করেনি, আপনি খালি রিল কাটবেন, ভালো রিল ভাবে, মানে তাকে অ্যাজ এ ভালো প্লেয়ার দেখাবেন, এরকম রিল কাটবেন, মিডিয়া হাউসের কাছে এভাবে করে ছড়াবেন, আর খালি কনভিন্স করবেন ব্যালন ডিওর সে জিতে যাবে। ভোট কারণ এখন ভোট মিডিয়া হাউসই দেয়। আর এটা খুব একটা বড় প্রবলেম কি মিডিয়া হাউস কেন ভোট দেয়? ভোট দেবে প্লেয়াররা, ভোট দেবে লেজেন্ডের মতো প্লেয়াররা যারা ফুটবল খেলে আসে। মিডিয়া হাউস কেন ভোট দেবে? কারণ মিডিয়া হাউস তো সব ম্যাচ দেখবে না, প্লেয়ার টু প্লেয়ার তারা ফলো করবে না, রাইট? বাট
অ্যাট দি এন্ড বর্তমানে ওই জিনিসটা হয়ে আসছে কি তারা মিডিয়া হাউস দিয়ে ভোট করায়, আর প্রত্যেক বছর তো তাদের ক্রাইটেরিয়া তাদের মনের উপর চেঞ্জ হয়ে যায় কি এইটা একটা কন্ট্রোভার্সি হবে। কারণ লাস্ট সিজন হঠাৎ করে তাদের কাছে মিডফিল্ডার ইম্পর্টেন্ট হয়ে গেছিল, যেমন রদ্রিজেতে হঠাৎ করে তারা মনে করে না আমরা এবার টাকা দেবো না, আমরা একটা মিডফিল্ডার দেবো, রদ্রিকে দিয়ে দেয়। এই সিজন আবার ভাবে কি চ্যাম্পিয়ন্স লিগ যে জিতছে তাকে দিব, যদিও স্বাভাবিক বিষয় তাকেই দেওয়া দরকার, কারণ সে চ্যাম্পিয়ন লিগ জিতছে, চ্যাম্পিয়ন লিগ কোনো ইজি জিনিস না। আর হ্যাঁ আমি আগে বলছিলাম কিন্তু ডেম্বেলে ডিজার্ভ করে না, ডেম্বেলে ডিজার্ভ করে। তার আগের সিজনে যখন মেসির ওয়ার্ল্ড কাপ ছিল, তো সেই জন্য কিভাবে কি করা হয়, সেই জন্য করা হয় কি এবার ওয়ার্ল্ড কাপ আছে আমরা ওয়ার্ল্ড কাপে প্রাধান্য দিব, আমরা এবার যারা চ্যাম্পিয়ন লিগ জিতছে তাদেরকে আমরা দিব না, মেসি জিতে যায়। সো প্রত্যেক বছর এইভাবেই তারা করে আসছে, তাদের একটা নেগেটিভ মার্কেটিং হয়, তারা অ্যাজ এ ঝামেলা হয়, এবং ঝামেলা থেকেই মানুষজনের উপর নজরটা পড়ে থাকে কেউ ব্যালন্ডোর আসছে এবার কে জিতবে, এবার কে জিতবে। কারণ যদি কোনো হাইপই না থাকে, তারা আমরা এভাবে যেমন 3-4 মাস আগে থেকে আমরা কিভাবে এত হাইপ হবো কি ও এই নমিনেশন এসেছে, দেখি কোন প্লেয়ার ব্যালন্ডোর জিততে পারে। যেহেতু কন্ট্রোভার্সি থাকবে, ব্যালন্ডোর এভাবেই চলবে। সো কন্ট্রোভার্সির জন্য ব্যালন্ডোরটা এরকম চলে আসছে। বাট অ্যাট দি এন্ড আপনার মতামত কি এই ব্যালন্ডোরের র্যাঙ্কিং এর উপরে? আপনার কি মনে হয় কোথায় কি প্লেয়ার হওয়া দরকার ছিল, কে ব্যালন্ডোর ডিজার্ভ করতো, আদৌ ডেম্বেলে ডিজার্ভ করতো কি অন্য প্লেয়ার ডিজার্ভ করতো? কমেন্ট বক্সে জানাবেন, প্লিজ জানাবেন। হ্যাঁ, আজকের মতো এ পর্যন্তই, বাই।